দর্শক, নেপালের অবস্থা ভয়াবহ এবং মাত্র ১.৫ দিনের, ২ দিনও কমপ্লিট হয়নি, ১.৫ দিনের, বলা যায় যে একদিনের আন্দোলনে নেপালে ভয়াবহ অবস্থা তৈরি হলো। প্রধানমন্ত্রীর পতন হলো, রাষ্ট্রপতির পতন হলো, মন্ত্রীরা রাস্তায় মার খেলো, আগুনে পুড়িয়ে দেয়া হলো, মৃত্যুর ঘটনা ঘটলো, প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, নানা কিছু ঘটলো। তাহলে খুব সহজেই বোঝা যায় যে নেপালে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। গত বছর আমরা দেখেছিলাম আমার দেশে সরকার পরিবর্তন হলো, সেই সরকার পরিবর্তন হতে আন্দোলন করতে হয়েছে আন্দোলনকারীদের ৩৬ দিন, কিন্তু নেপালে আন্দোলনের দ্বিতীয় দিনেই সব কিছু একেবারে লণ্ডভণ্ড হয়ে গেল। এখন সম্ভবত নেপালে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। সেই সংকটের মধ্যে সেনাবাহিনী নেপালের তারা ক্ষমতা নেবে নাকি বিদ্রোহী সরকার হিসেবে কেউ ক্ষমতায় আসবে, নেপালের পরিস্থিতি কোন দিকে যাবে, সেখান থেকে আমরা নতুন কিছু শিখছি কিনা, কিংবা নেপাল আমাদের বাংলাদেশের সিচুয়েশন থেকে কিংবা তারও আগে শ্রীলঙ্কার সিচুয়েশন থেকে আদৌ কিছু শিখেছে কিনা সেটা বোঝার চেষ্টা করব। নেপালে আজকে কি কি হলো ভয়াবহ কর্মকাণ্ড, সেগুলো একটু গণমাধ্যমের দৃষ্টিতে দেখার মাধ্যমে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নেপালের পরিস্থিতির কথা। নেপালে এরই মাঝে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগের পরে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, মন্ত্রীরা সব মার খাচ্ছেন রাস্তাঘাটে, এরকম বিপর্যয়কর পরিস্থিতি দেখা গিয়েছে। গণমাধ্যম যেটা বলছে, গণমাধ্যমের সর্বশেষ শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর পর নেপালের প্রেসিডেন্টও পদত্যাগ করলেন। কি হয়েছে? বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেলও পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছিলেন, এই খবরও আমরা পেয়েছিলাম। তারপরে দেখা গেল প্রেসিডেন্ট নিজেও পদত্যাগ করেছেন। এনডিটিভি ভারতীয়, তারা এই তথ্যটি নিশ্চিত করছে। প্রেসিডেন্টের দপ্তর থেকে মানে এই খবরটা যখন আসে তখন পর্যন্ত কিছু নিশ্চিত করা হয়নি। ইন্ডিয়া টুডে বলছে এর আগে দেশজুড়ে জেনজিদের চলা বিক্ষোভের জেরে মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এই ঘটনা যখন আমরা গণমাধ্যমে দেখছি তখন আরও কিছু ভয়াবহ ঘটনা ঘটেছে। যেমন নেপালের সাবেক প্রধানমন্ত্রী এবং স্ত্রীকে মারধর করা হয়েছে। শের বাহাদুর সাবেক প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীকে তার বাসাতে মারধর করা হয়েছে। নেপালে দুর্নীতি ও সামাজিক মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে ক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পরে সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুরের কাঠমান্ডুর বোটানীলকণ্ঠের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং তাকেও তার স্ত্রী আরজু রানী দেউবাকে মারধর করে বিক্ষোভকারীরা। ভারতীয় সংবাদ মাধ্যমে এই খবর নিশ্চিত করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়িতে প্রবেশ করেন বিক্ষুব্ধ সাধারণ মানুষ। তারা তাকে, তার স্ত্রী সহ দুইজনকেই মারধর করেন। শের বাহাদুরের মুখের একপাশ থেকে রক্ত পড়ার দৃশ্য দেখা গেছে। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবাওকেও আটকে রেখেছেন তারা। এদিকে এই খবর যখন ইন্ডিয়া টুডে এবং সমকাল দিচ্ছে তখন আনন্দবাজার একটা আরও ভয়াবহ তথ্য দিচ্ছে। আনন্দবাজারের শিরোনামটা দেখে নিন। আনন্দবাজার বলছে নেপালের উপপ্রধানমন্ত্রীকে রাস্তায় ফেলে মার, যার একটা সিসিটিভি ফুটেজও তারা দিয়েছে। সেই সিসিটিভি ফুটেজের অংশটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই দেখা যাচ্ছে রাস্তায় কিভাবে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে এবং মারা হচ্ছে। ওলির পদত্যাগের পরও থামছে না সরকার বিরোধী গণবিক্ষোভ, এমনটা আনন্দবাজার বলেছে। এদিকে যুগান্তর আর একটা তথ্য নিশ্চিত করছে। যুগান্তরের শিরোনামটা দেখে নিতে পারেন। তারা বলছে নেপালে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা। একজন সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে বাড়ির ভেতরে আটকে পড়া অবস্থায় গুরুতর দগ্ধ হন প্রধানমন্ত্রী ঝলানাথ খনালের স্ত্রী। সেখানে বিস্তারিত খবরে বলা হচ্ছে কাঠমান্ডুতে চলমান সহিংস বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী রাজধানীর দল্লু এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ঝলানাথ খাননের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে স্ত্রী এবং রাজ্যলক্ষ্মী চিত্রের পান হারিয়েছেন তিনি।
পুলিশ সূত্র জানাচ্ছে যে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় মারধর করে। সেই আগুনে গুরুতর দগ্ধ হওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতেও দেখা যায় যে অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেলকে রাজধানীর রাস্তায় বিক্ষোভকারীরা তাড়া করে ধরে লাথি ও ঘুষি মেরে নির্যাতন করছে। এই দৃশ্য আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই খবরগুলো নির্দিষ্ট করে যখন বলছি তখন আরও বেশ কিছু খবর। নেপালের অনেক মন্ত্রীদের ধরে পেটানো হয়েছে, মারধর করা হয়েছে। সাবেক প্রেসিডেন্টের স্ত্রী মারা গেছেন, এই খবরটা নিশ্চিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত অন্য কোনো মন্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা সেটা গণমাধ্যম নিশ্চিত করতে পারছে না। এদিকে প্রধানমন্ত্রী কেপি শর্মা তিনি হেলিকপ্টার যোগে দেশ ছেড়ে পালিয়েছেন এমন তথ্যও পাওয়া যাচ্ছে। তিনি দুবাইতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন এরকম খবর শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত হেলিকপ্টারে তিনি কোথায় গেলেন, কোথায় গিয়ে আশ্রয় নিলেন সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। জানা যায় যে সেনা বিক্ষোভ যখন একেবারে চরমে যায় তখন সেনাপ্রধানের মানে নির্দেশই বলা যায়, সেনাপ্রধানের আহ্বানে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। পদত্যাগ গত রাতে আমরা দেখেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন সমস্ত দায় 19 জন হত্যার দায় স্বীকার করে। আজকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবাই পদত্যাগ করলেন। তার মানে হচ্ছে নেপালে একটা বড় শূন্যতা তৈরি হলো। এরই মাঝে একজন র্যাপ সঙ্গীত শিল্পী প্রধানমন্ত্রী হবেন এমনটাও কানাঘোষা শোনা যাচ্ছে। এই বিদ্রোহী বিপ্লবী সরকার গঠিত হয় নেপালে নাকি সেনা শাসন হয় সেটাই এখন দেখার বিষয়। নেপালের এই বিদ্রোহকে কেন্দ্র করে কালকে থেকে যে আলোচনাটা চলছে সেটা হচ্ছে যে এটা পশ্চিমা ষড়যন্ত্র কিনা। পশ্চিমারা মধ্যপ্রাচ্যকে একেবারে ভেঙে চুরে একেবারে শেষ করে দেওয়ার পরে তাদের টার্গেট এখন দক্ষিণ এশিয়া কিনা সেই আলোচনাও অনেকে করছেন যে দক্ষিণ এশিয়াকে যদি টার্গেট করা হয় এবং দক্ষিণ এশিয়াতে জনসংখ্যার দিক থেকে অনেক বেশি, দক্ষিণ এশিয়ার জনসংখ্যা প্রায় 450 কোটি জনসংখ্যা, এই 450 কোটি জনসংখ্যার দক্ষিণ এশিয়াকে যদি অস্থির করে দেওয়া যায়, যার মধ্যে ভারত এবং চীনও রয়েছে, তাহলে পশ্চিমাদের জন্য এটা লাভজনক একটা ব্যবসা হতে পারে। এই আলোচনাও কিন্তু রয়েছে। সব কিছুই হয়তো ইতিহাস একদিন সাক্ষী দেবে, সব কিছুই প্রমাণ হয়ে যাবে, সব কিছুর তথ্য উপাত্ত আমরা পাবো। কিন্তু নেপালের যে ঘটনাটা ঘটলো সেখানে একটা কথা বলার রয়েছে যে নেপাল কি বাংলাদেশের 1 বছর আগে ঘটে যাওয়া বাংলাদেশের ঘটনা থেকে কোনো কিছু শিখেনি? নেপালের সরকার যদি কিছু শিখতো তাহলে তো এত বড় একটা মানে বিপজ্জনক সিদ্ধান্ত তারা নিত না। একযোগে 26টা মানে সামাজিক মাধ্যম বন্ধ করে দেয়া, এবং সেই বন্ধ করে দেওয়ার ব্যাপারে যখন অনেক লেখালেখি হচ্ছিল, প্রতিবাদ হচ্ছিল, সেগুলো তারা কর্ণপাত করেনি। কিন্তু কর্ণপাত না করার পরে যেটা দেখা গেল যে বিক্ষোভ যখন শুরু হলো, বিক্ষোভ ছড়িয়ে পড়লো 7টা শহরে, এবং বিক্ষোভ শুরুর পরের দিনই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই পদত্যাগ করতে বাধ্য হলেন। তার মানে ঘটনাটা বাংলাদেশের চাইতে অনেক বেশি ভয়াবহ হয়েছিল। এখন ধরা যাক যে মানে যেভাবে সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে আক্রমণ করা হলো, উপপ্রধানমন্ত্রীকে রাস্তায় পেটানো হলো, মন্ত্রীদের, পররাষ্ট্রমন্ত্রী সহ অনেক মন্ত্রীকে মারধর করা হয়েছে, প্রধানমন্ত্রীর বাড়িতে আক্রমণ করা হয়েছে। প্রধানমন্ত্রী যদি পালিয়ে, মানে নেপালের প্রধানমন্ত্রী যদি পালিয়ে না যেতেন, সাবেক রাষ্ট্রপতির মতো যদি বাড়িতে থাকতেন, তাহলে নিশ্চিত করেই তিনি হত্যাকাণ্ডের শিকার হতেন। এই যে আক্রমণের ঘটনা, এই আক্রমণের ঘটনা এবং নেপালের প্রধানমন্ত্রীর হেলিকপ্টার যোগে পালিয়ে যাওয়া, এটার সঙ্গে বাংলাদেশে গত 1 বছর আগে শেখ হাসিনা সরকারের সঙ্গে যে ঘটনাগুলো হয়েছিল তার কি কোনো মিল পাওয়া যায়? আবার এমন আলোচনাও আসতে পারে যে সেদিন মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি চলে না যেতেন, পালিয়ে না যেতেন, হেলিকপ্টার যোগে সেই এলাকা, তার গণভবন এলাকা ত্যাগ করে পুরানো বিমানবন্দর এলাকা, সেখান থেকে বিমানযোগে ভারতে যদি না যেতেন, তিনি যদি থাকতেন গণভবন যখন আক্রান্ত হলো তখন, তাহলে তখন কি অবস্থা হতো সেটা খুব সহজেই অনুমান করা যায়। মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা ইতিহাস থেকে
কোনো কিছু শিখি কিনা, ইতিহাস থেকে কোনো শিক্ষা আমাদের অর্জিত হয় কিনা, সেটার একটা জ্বলন্ত উদাহরণ নেপাল হতে পারে। এবং সেই উদাহরণে বলা যেতে পারে যে আমরা বোধহয় ইতিহাস থেকে খুব কমই শিখতে চাই কিংবা শিখতে পারি। দর্শক, এই ঘটনা কি জানান দিচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।